বাংলাদেশ দীর্ঘদিন ধরে এমনভাবে ইন্ডিয়ার ডিরেকশনে চলেছে যে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মনস্তাত্ত্বিক একটা সমস্যা ভেতরে মেজরিটি মানুষের, বিশেষ করে রাজনীতিবিদদের ভেতরে ঢুকে গেছে। এবং এটা উপলব্ধি আমরা করতে পারি যে দাসত্বের থেকেও দাস মনোবৃত্তি অধিকতর ভয়ঙ্কর। দাসত্ব যদি কাউকে যদি দাস বানিয়ে রাখে, সে যদি দাসত্বের মনোবৃত্তি ধারণ না করে, সেই দাস একদিন মুক্তি পেলেও পেতে পারে এবং স্বাধীন জীবনে আবার ফিরে যেতে পারে। কিন্তু কেউ যদি দাসত্বের মনোবৃত্তি ধারণ করে বসে, তার আর স্বাধীন হওয়া এত সহজ নয়। বাংলাদেশে একসময় ইন্ডিয়া বাংলাদেশের উপর যে অন্যায় করত, তার কঠোর প্রতিবাদ কিছু কিছু গোষ্ঠী নিঃস্বার্থভাবে করত। বিশেষ করে বামপন্থীরা এবং ধর্মভিত্তিক রাজনীতি, ইসলামপন্থী রাজনীতি যারা করে, তারা বেশ কঠোরভাবেই সমালোচনা করত, প্রতিবাদ করত, রাস্তায় নামত। আস্তে আস্তে মধ্যপন্থী মডারেট মুসলিম সেন্টিমেন্ট নিয়ে যারা করে, তারাও করত। বিএনপিও প্রতিবাদী ছিল। আওয়ামী লীগের এই ফ্যাসিবাদের সময় একটা কালে এসে আমার মনে হলো যে সকল রাজনৈতিক শক্তির মধ্যে কম বেশি এইরকম একটা ধারণা গেঁথে দিতে ইন্ডিয়া সক্ষম হলো যে ইন্ডিয়ার সমর্থন ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না, আসলে থাকা যাবে না। এইটা গেঁথে দিতে তারা খানিকটা সক্ষম হয়েছিল বলে আমার বিশ্বাস জন্মেছিল। কারণ বিএনপি, জামায়াত ইসলাম সহ সকল দল অতীতে যেরকম ভারতের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে খুব কঠোর অবস্থান নিত, লাস্ট ১.৫ দশকে সেই কঠোরতাটা আস্তে আস্তে কমে এসেছিল। এবং কি করে তাদের আস্থায় যাওয়া যায়, এই প্রতিযোগিতাটা কম বেশি সবার মধ্যেই ছিল। এখন কেউ স্বীকার করুক বা না করুক, বা একে অপরের দিকে আঙুল তোলে যে ও মুসলেকা দিতে গেছে, আবার ওই দলের নেতা বলেছেন যে তাদের সঙ্গে বৈঠক হয়েছে কিন্তু ওই দেশের নেতা না করেছিলেন, এই জন্য আমরা বলিনি। বেসিক্যালি কম বেশি সবাই এনক্লাইন্ড হয়ে আছে বা পড়েছিল। এখন ওই যে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে এই দাস মনোবৃত্তি ঢুকে গেছে, ওইখান থেকে বেরিয়ে আসতে হবে আগে। যদি ওইখান থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা নেপালের এই যে ইয়াং ছেলে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, কত সহজে বলে দিতে পারে যে সচিব আসবে, পররাষ্ট্র সচিব, এর সঙ্গে বৈঠক করব না, ন্যূনতম মন্ত্রী হতে হবে বা সমকক্ষ হতে হবে। তাতে কি নেপালের রাষ্ট্র ক্ষমতা থেকে তাদের সরিয়ে দিতে পেরেছে ভারত? পারেনি তো। মালদ্বীপের মতো ছোট দেশ পাত্তা দিল না, শ্রীলঙ্কা আগে থেকেই পাত্তা দিচ্ছে না, নেপাল পাত্তা দিচ্ছে না, মিয়ানমার তো চায়নার সঙ্গে ভালো সম্পর্ক, সেখানেও পাত্তা পাচ্ছে না। একমাত্র বাংলাদেশ হইল ভারতের পাত্তার উর্বর ভূমি। এখন এই পাত্তার উর্বর ভূমি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এই যে জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, ওইটাকে সবাই যদি আমরা ধারণ করি যে এই দেশে ১৬ বছর ফ্যাসিবাদকে টিকিয়ে রাখবার জন্য ভারত যা করেছে, সেটাকে আমাদের সব সময় বলতে হবে যে এই দেশে এক সময় এমন একটা সরকার ছিল যারা, এই নূর খান লিটন ভাই বলছিলেন যে ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের কি নতজানু হবে নাকি দাসপ্রভুর সম্পর্ক হবে। ভাগ্যিস বলেন নাই নাকি ওই আগের মন্ত্রীদের মতো যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে। এক সময় এদেশ তো ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক রেখে থেকেছিল। এখন ওইখান থেকে বেরিয়ে আসাটা আমাদের জরুরি। তবে ভারত, এটা সত্য যে আমাদের চারপাশ দিয়ে ঘিরে থাকে একটা দেশ, তারা আমাদের চাইলে নানানভাবে ডিস্টার্ব করতে পারে এবং আমাদের উন্নয়ন তাদের ডিস্টারবেন্সের কারণে কতখানি বাধাগ্রস্ত হবে সেই প্রস্তুতি, ওটা ওভারকাম করবার প্রস্তুতি আমাদের আছে কিনা। ফলে ভারতের যে এই রকম অসভ্য আচরণ, তার জবাব দিতে গেলে যে যুদ্ধকে ইনভাইট করা হয় কিনা এবং সেই রকম যুদ্ধ আমরা চাই কিনা, নাকি আমাদের এটা কূটনৈতিকভাবেই সমাধানে যেতে হবে। ভারত যেটা করছে এটা অন্যায়, এটা পৃথিবীর যে কোনো জায়গায় আলোচনায় সবাই বলবে যে এটা অন্যায়। সেই অন্যায়টা তারা একতরফাভাবে করছে। মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের সীমান্তের মতো ও তো ভয়াবহ অবস্থা তো আমাদের সীমান্তে না। তারপর ওইখানে হত্যাকাণ্ড তো এরকম হয় না, হাতে গোনা ২-৪টা হত্যাকাণ্ড কখনো কখনো হয়। কিন্তু এইখানে
অহরহ করছে। 2000 সাল থেকে এই পর্যন্ত বছরে অ্যাভারেজ 80 থেকে 100 জন মানুষ অন্তত হত্যা করে তারা। এইটা অ্যাভারেজ করলে আপনি এরকম চিত্রই পাবেন। সেই ক্ষেত্রে তারা অজুহাত দেয় চোরাচালানের। আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদের আমলে তাদের মন্ত্রীরা বলতো যে হ্যাঁ চোরাচালান হলে ওরা বসে থাকবে নাকি। এমন মনে হতো যে আমার দেশের মন্ত্রীরা তাদের পক্ষে ওকালতি করবার জন্য নিযুক্ত হয়েছে। নিযুক্ত হবে না কেন? কারণ এদেশের মন্ত্রী পরিষদ ঠিক করে দিত তারা, এদেশে এমপি নমিনেশন কারা পাবে ঠিক করে দিত তারা। আপনার মনে আছে আওয়ামী লীগের একজন নেতা, তিনি একটা অধ্যাপক নামে পরিচিত, তিনি এমপি নমিনেশন দল থেকে না পেয়ে স্বতন্ত্র ইলেকশন করেছিলেন এবং তিনি ভালোই ফাইট দিচ্ছিলেন। এক পর্যায়ে বললেন আমাকে এত ফেলনা ভেবো না, আমি ভারতের নমিনেটেড এমপি ক্যান্ডিডেট বলেছিলেন না, প্রকাশ্যে সংবাদ মাধ্যমে ছিল। আমাদের এই দাস মনোবৃত্তি ওই পর্যায়ে পৌঁছে গেছিল। এখন বাংলাদেশ যেটা পারে, একদিকে হচ্ছে প্রতিবাদ অব্যাহত রাখা। অনেকে উস্কানি দিয়ে এরকম বলেন যে ওরা যদি আমাদের চোরাচালান তো দুই পক্ষেরই হয়, চোরাচালান তো একপাক্ষিক হয় না। যে পণ্যটা চোরাচালান হয় সেটা তো বাংলাদেশ থেকে ভারতে যাক বা ভারত থেকে বাংলাদেশে আসুক, এক দেশ থেকে একজনে দেয় আর এক দেশ থেকে একজনে নেয়। এই যে দেওয়া নেওয়ার অংশীদারিত্বে চোরাচালানি তো উভয় দেশে আছে, উভয় দেশের। তো ভারতের একজনও মরে না। তো এখন উস্কানি দিয়ে আমাদের কেউ কেউ বলতে পারেন যে ওরা আমাদের মারছে, আমরা কেন ওদের মারি না। আমরা ওদের মারতে গেলে পরবর্তী যে কনসিকুয়েন্স আছে সেটা আগে ভাগে আমাদের ভাবতে হবে যে আমরা সেটা ঠিক কীভাবে ট্যাকেল দেব। আমার মনে হয় কূটনৈতিকভাবে এগুতে হবে। ইন্ডিয়ার সঙ্গে আমাদের আলোচনাটা দরকার হইলে আন্তর্জাতিক মাধ্যমে নিতে হবে, সেটা ইন্টারন্যাশনাল গ্রুপকে সম্পৃক্ত করতে হবে যে দেখো তোমাদেরও তো সীমান্ত আছে। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তে এরকম হত্যাকাণ্ড ঘটে না, ভারতের সঙ্গে চায়নায় ঘটে না, যেটা বললাম মেক্সিকো যুক্তরাষ্ট্র কদাচিৎ ঘটে, এরকম না। অন্যান্য দেশের সঙ্গে যে সীমান্তগুলো আছে কোথাও হচ্ছে না, তাহলে আমাদের কেন এত হচ্ছে? তার মানে এটা অন্যায় এবং উদ্দেশ্যমূলক। সেই ক্ষেত্রে ভারতকে বাধ্য করতে হবে যে প্রয়োজন হলে ওরা কাঁটাতার দিয়ে যে খরচ করছে আমরাও খরচ করতে রাজি আছি। দুই দেশ যৌথভাবে পুরা বর্ডার এরিয়া সার্ভিলেন্সের আওতায় আনুক, এখানে ক্যামেরা বসানো হোক এবং কোনোটা নিয়ে অভিযোগ উঠলে তাকে গ্রেফতার করতে হবে, হত্যা না। এবং গ্রেফতারের পরে যদি ওই সার্ভিলেন্স যে ক্যামেরা থাকবে সীমান্তে সেটা দিয়ে যদি চিহ্নিত করা যায় অপরাধী, তার আইনানুগ বিচার হবে। আর যদি এর বাইরে বিএসএফ বা বিজিবি কেউ অন্যায়ভাবে কোনো রাষ্ট্রের নাগরিককে হত্যা করে তাহলে ওই বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে। এইরকম একটা আন্তর্জাতিক মধ্যস্থতার চুক্তি ছাড়া এই সমস্যার সমাধান হওয়া খুব সহজ হবে বলে আমার মনে হয় না। এখন এইটা ভারত মানবে কিনা, ভারতকে যদি আমরা মানতে বাধ্য করি, ভারতে তো আমাদের দেশের রোগী তারা 1.5 বছর বন্ধ রেখেছিল ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে। আমরা চিকিৎসা দিয়ে এই রোগের এই দেশের রোগীদের আমরা পারিনি। কোভিড এর সময় তো এদেশের রোগীরা কোনো দেশে যেতে পারেনি, আমাদের রোগীদের আমরা চিকিৎসা দেইনি, সুস্থ করিনি জীবন বাজি রেখে। তারা আমাদের এখানে মাঝে মাঝে গরু পাঠানো বন্ধ করে দেয়, আমার দেশের গরুর উৎপাদন বেড়েছে। বরং আমার দেশের লোক না গেলে কলকাতার ব্যবসায়ীরা পথে বসে যায়। সুতরাং ভারত তো আমাদের দ্বারা আরো বেশি লাভবান হচ্ছে। আমাদের আপনি খেয়াল করে দেখেন আমাদের কি ধরনের আপনার মন মানসিকতা। আমাদের বাংলাদেশের একটি টিভি চ্যানেলও তারা ওখানে প্রচার করতে দেয় না, অথচ তাদের কয়েকশো টিভি চ্যানেল বাংলাদেশে চলে। না আমরা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি যে 10টা বাংলাদেশি চ্যানেল ওখানে দেখা গেলে 10টা চ্যানেল এখানে চলবে। কেন কোন সরকারই এটা পারে না? আপনি আমাকে বলেন। আশিক ভাই আপনাকে একটু সাপ্লিমেন্ট করি আমি। ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেকগুলো টক শোতে আমি এই কথাটা খুব জোরের সঙ্গে বলেছি, মানে এখানে তো সম্মান পাবে উইন উইন। যেহেতু আপনার জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট বাংলাদেশে শুধু হাসিনার ফ্যাসিবাদের পতন হয়নি, ইন্ডিয়ার আধিপত্যবাদকে একটা জবাব দেওয়া হয়েছে। ওইখানে আমাদের ইমোশন তুঙ্গে ছিল। ওই সময়ের সরকার এটাকে সেল করতে পারত যে তোমার দেশে আমার টিভি চ্যানেল দেখাতে হবে সহজ শর্তে, এই ব্যারিকেড তুলতে হবে, তাহলে বাংলাদেশের সব চ্যানেল বন্ধ করে দিতে পারত। এখনো সরকার চাইলে সেই নেগোসিয়েশনে যেতে পারে। আমাদের দেশের শিশুরা ঘুম থেকে উঠে ইন্ডিয়ান চ্যানেল শুরু করে, আমাদের দেশে গৃহবধূরা ঘুম থেকে শুরু করে এবং ঘুমোতে যে ওই সিরিয়াল দেখতে দেখতে আমার ছোট ছোট বাচ্চারা হিন্দিতে কথা বলা শিখছে।
তারা এইখানে হিন্দি কালচার আমি তো বলছি যে আমাদের গৃহবধূরা হিন্দি সিরিয়াল দেখে এই কুটনামি এবং ঝগড়াঝাটিতে অভ্যস্ত হচ্ছে, আমার সংস্কৃতি ধ্বংস হচ্ছে, আমার দেশের যে সংস্কৃতি সেটার অনুপ্রবেশ ঘটছে, কালচারালি তারা অনুপ্রবেশ ঘটছে। আমাদের এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু এখনো শেষ হয়নি। এই যে ছাত্ররা এরা অনেক আন্দোলন করেছে, আমরা সবাই করেছি, কিন্তু এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু আমাদের এখনো বন্ধ হয়নি, এখনো চলছে। এইখানে আমার একটা প্রপোজাল আছে। এনসিপি সীমান্ত হত্যাকাণ্ড হলে হত্যার শিকার যে ভিকটিম সেই বাড়িতে যাচ্ছে, সমবেদনা জানাচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে, এটা ভালো করছে। অন্যান্য দলগুলো কোনো না কোনো ফরম্যাটে প্রতিটি হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটা প্রতিবাদ যাতে জারি রাখে, এটা সব রাজনৈতিক দলকে করতে হবে। যারা করে না ধরে নিতে হবে তারা বাংলাদেশপন্থী না। এক, দুই হইল সব দলগুলো এই ব্যাপারে অন্তত একটা জাতীয় ঐক্যমত্যের আলোচনায় আসুক যে ভারতের আগ্রাসন আমরা কোনো দল কোনোভাবে মেনে নিব না, তাতে ক্ষমতায় আমি আসি আপনি থাকেন, এদেশের জনগণ বসাবে, এই বিষয়ে একমত হোক। এখন যদি এরকম হয় যে আজকে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তারা ভারতের সঙ্গে এটা নিয়ে কোনো একটা মানে স্ট্যান্ড নিল, একটা কর অবস্থান নিল, অন্য দল গিয়ে ভারতকে আবার উস্কানি দিল যে ওরা তোমাদের কথা শুনছে না, আমরা এলে কিন্তু শুনবো, সেই চরিত্র তো আমাদের আছে এবং এই অবিশ্বাসটাও কিন্তু এক দলের প্রতি আরেক দলের আছে। সেই ক্ষেত্রে এইটা নিয়ে ইন্টারনালি দলগুলোর মধ্যে আলোচনা হওয়া উচিত। এটার জন্য আজান দেওয়ার দরকার নাই। ইন্টারনালি দলগুলোর মধ্যে বিশেষ করে এনসিপি, জামায়াত ইসলাম, বিএনপি এবং এদের শরিক যে দলগুলো আছে কিংবা গণতন্ত্র মঞ্চ, এই বাম গণতান্ত্রিক মোর্চা যারা আছে, এরা সবাই মিলে এই বিষয়ে যদি একটা সিদ্ধান্তে আসে যে ভারতের আধিপত্যবাদের প্রশ্নে, আমার সীমান্ত হত্যার প্রশ্নে, আমার বাণিজ্য ঘাটতির প্রশ্নে, আমার কালচারাল আগ্রাসনের প্রশ্নে, আমাকে অপদস্থ করবার প্রশ্নে, আমার ওইখানে মুসলমানদের উপরে নিপীড়ন চালিয়ে আমার হিন্দুদের এইখানে ভার্নারেবল করবে, আবার এইখানে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের কল্পিত গল্প পেদে তারা ইন্টারন্যাশনালি আমরা ক্ষতিগ্রস্ত করবে, এই সব প্রশ্নে আমরা কেউ ছাড় দিব না। এই জায়গায় যতদিন আমরা ওই দাস মনোবৃত্তি থেকে বেরিয়ে, কৌশলের রাজনীতি থেকে বেরিয়ে বাংলাদেশপন্থী হয়ে সবাই এক হতে না পারবে আমার রাজনৈতিক দলগুলো, ততদিন এরকম ঘটবে। আর আমরা আলোচনা করব এবং একে অপরের বিরুদ্ধে দু চারটা কথা বলবো, দর্শকরা বাহবা দিবে, আপনাদের ভিউ বাড়বে, আর কোনো লাভ হবে না।